গুড ইভিনিং প্রত্যেককে আমাদের ফেসবুক পেজ চয়ন নন্দী এবং ইউটিউব সিএসএস স্টাডিতে স্বাগতম জানাই। আমাদের প্রতিদিনকার নিয়ম মতো মঙ্গল বৃহস্পতি শ্রেণী সন্ধে 8টায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালিসিস করা হয়। তো আজকে আমাদের টপিকস এনটিপিসি এক্সাম যেটা হয়েছিল 14/3/2021 শিফট 2, সেই পেপার থেকে আমরা কোশ্চেন অ্যানালিসিস করব। ঠিক আছে, তো দেখো একটু মন দিয়ে, যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করি তাদের খুব হেল্পফুল হবে। তাহলে আমাদের আজকের টপিকস কি? 14/3/2021 শিফট 2তে যে পরীক্ষাটা হয়েছিল তার ম্যাথগুলো। ঠিক আছে, চলো আমাদের প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। বেশ, তো কিভাবে করব? যদি x সমান √3 + 1/√3 - 1 হয় এবং y সমান √3 - 1/√3 + 1 হয়, তাহলে x² + y² এর মান কি? দেখো, যেভাবে কোশ্চেনটা দেয়া থাকুক না কেন, x² + y² এর মান বার করার জন্য আমাদের এইটা প্রয়োজন কি না, আমরা জানি x + y তার হোল স্কয়ার -2xy, এটা প্রয়োজন। তাহলে এগুলোর মান এখন কোথায় পাবো? তোমাকে দিয়ে দিয়েছে x আর y, তাহলে এখান থেকে তুমি x + y বার করে নাও। x + y কি করে পাবো? এটা প্লাস এটা, ভগ্নাংশের যোগ করার নিয়ম, এটা এখানে গুণ হবে প্লাস এটা এখানে গুণ হবে, দিয়ে নিচটা গুণ হয়ে যাবে, তাই তো? তার মানে কি দাঁড়াচ্ছে বলতে, এটা যখন এখানে গুণ হবে তাহলে √3 + 1 তার হোল স্কয়ার, যেহেতু আমি প্লাস বার করছি প্লাস দেবো, এটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ √3 - 1 তার হোল স্কয়ার, আর নিচে এটা ইন্টু এটা হয়ে যাবে, অর্থাৎ √3 - 1 ইন্টু √3 + 1। ক্লিয়ার? এবার দেখো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, উপরটা সত্য পড়ে যাচ্ছে না? তার মানে কি হবে? 2 × a² + b², 2 × a² মতলব √3 হোল স্কয়ার মানে 3 প্লাস b² মানে 1² 1। আবার নিচটা দেখো a - b × a + b, তার মানে a² - b² মানে 3 - 1, তার মানে দেখো এটা 4 হয়ে গেল। আর আমাকে গুণটা লাগবে, আর গুণটা বার করতে গিয়ে দেখো ইজিলি এটা 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 কেটে যাবে মানে 1। এখন এটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 4 × 4 স্কয়ার -2 × 1 মানে 16 - 2 = 4, অর্থাৎ তোমার 14, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো, তুমি যদি একটু এক্সপিরিয়েন্স থাকে, তোমার ক্যালকুলেশনের এক্সপিরিয়েন্স, সেটা প্র্যাকটিস করতে হবে। যোগটা তুমি মুখে মুখে করতে পারো, এটা এটা উপরে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, 2 × a² + b² মানে 3 + 1, 2 × 4, আর নিচে a² - b² মানে 3 - 1 2, তার মানে 4, আর গুণ 1। একদম তুমি এটা কলম ছোঁয়ানোর দরকার আছে কি? তবে হ্যাঁ, প্র্যাকটিস করে রাখতে হবে। মানে আফামি করে পরীক্ষা হলে চলে যে একটা পেপার ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা হলে চলে যাবো, যা হয় হবে, যা হবে, এরকম করে করলে কিন্তু তোমাকে লিখে লিখে করতে হবে, সেই জায়গায় একটা অঙ্কই তুমি পারবে। ঠিক আছে, তার টেকনিকটা হচ্ছে এভাবে তোমাকে করতে হবে। ওকে, রাইট অ্যান্সার দিয়েছো শিল্পা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। চলো এই অঙ্কটা দেখো কি করবে। 10 সেমি ব্যাসার্ধ যুক্ত একটি গোলককে গলিয়ে 2.5 সেমি ব্যাসার্ধ যুক্ত n সংখ্যক ছোট গোলক তৈরি করা হলো, এর মান কত? মানে এখানটায় n ছিল, সরি এখানে মিস্টেক হয়েছে, n এর মান কত? দেখো, এই ব্যাসার্ধ সেমি একটা গোলককে গলিয়ে 2.5 ব্যাসার্ধ যুক্ত কতগুলো গোলক তৈরি করা যাবে, মুদ্রা কত হচ্ছে এইটা। গোলকটায় গোলানো হয়েছে মানে কি, এর পুরো আয়তনটাকে গোলানো হয়েছে, সেটা সমান ধরে নিচে এনটা গোলক হবে, মানে এন ইন্টু ওই গোলকের আয়তন, তাহলে এন সমান এর আয়তন ডিভাইডেড বাই ওর আয়তন। এইটা লজিকটা, এটা তোমাকে পড়ে বুঝে নিতে হবে। তার মানে আমাকে উপরে থাকবে এই গোলকটার আয়তন, নিচে থাকবে এই গোলকটার আয়তন। আর গোলকের আয়তনের ফর্মুলা কি? দেখো আমি কিচ্ছু লিখবো না, জাস্ট তোমাকে বলে বলে বুঝি বুঝি করে দিচ্ছি। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, নিচেও থাকবে 4/3 পাই আর কিউব, তাহলে উপরে 4/3 পাই, নিচে 4/3 পাই, কাটে যাবে, তাহলে আর কিউব, নিচে আর কিউব। আর দুটো আলাদা, উপরে হচ্ছে 10 কিউব তার মানে 1000, নিচে হচ্ছে 2.5 হোল কিউব। ঠিক আছে, 5 হোল কিউব মানে 2.5 মানে 2.5। এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে, এইটা হচ্ছে মোদ্দা কথা। এরপর তুমি ক্যালকুলেশনটা কি পদ্ধতিতে করবে, কিভাবে করবে, তোমার ব্যাপার। এখানে একটা, এখানে একটা, এখানে একটা হাতি দিয়ে আরো 1000 আমি নিয়ে নিলাম, আশা করি কোনো প্রবলেম নেই। এবার দেখো 25 4 100 মানে 40, এখানেও 40, ঠিক আছে,
5 5 25, 5 8 40, 5 8 40, তাহলে 8 8 64। তার মানে তোমার 64টা গোলক তৈরি করা যাবে, অর্থাৎ এখানে n এর মান হয়ে যাবে 64। 64 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেল। তাহলে কত কম লিখবে সেইটা তোমাকে টার্গেট করতে হবে, অর্থাৎ মনে মনে ক্যালকুলেশনটা তোমাকে বেশি করতে হবে, তার ফলে পরীক্ষা খাতায় তোমার বেশি সংখ্যক কম সময়ে অ্যান্সার দিতে পারবে। চলো এটা দেখা যাক, মনে মনে করার চেষ্টা করো। ক্যালকুলেশনটা রাইট অ্যান্সার, ঠিক আছে, শিল্পা রাইট অ্যান্সার দিয়েছ। মনে মনে ক্যালকুলেশনটা করার চেষ্টা করো, তাহলে তোমার যত মনকে প্রেসার দিবে তত পরীক্ষার হলে তোমার টাইম কম লাগবে। ওকে, 5টি পর্যবেক্ষণের মধ্যে 20, যদি অন্য একটি পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে মধ্যক 2 বৃদ্ধি পায়। যোগ করা ষষ্ঠ পর্যবেক্ষণটির মান কত? চেষ্টা করো। তো 5টি পর্যবেক্ষণের মধ্যে 20, ঠিক আছে, যখন একটা যোগ করা হলো মানে ছোট হয়ে গেল, তারপরে 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে গড় যদি 2 করে বৃদ্ধি পায় টোটাল কত হলো? 12, আর 20 তো ছিল 32। এই তো ব্যাপার, মুখে মুখে হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে তোমাকে মুখে মুখে ক্যালকুলেশনটা করতে হবে। 32 হবে, ঠিক আছে, 32 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে কি, তুমি যদি ভেঙে ভেঙে করতে পারো তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। 5টা পর্যবেক্ষণের মধ্যে গড় কত? 20, তার মানে 100 হয়ে গেল টোটাল। ঠিক আছে, 6 জনের যখন 2 22 হলো, তার মানে কি 6 গুণিত 22, তাহলে কত হলো? 6 দুগুণে 12, হ্যাঁ 6 দুগুণে 12 13, তাহলে 100 ছিল 132 ছিল, বেড়েছে কত? 32। 32 দ্য রাইট অ্যান্সার। এভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো। চলো এই অঙ্কটা করো। এই অঙ্কটা কি হবে? এটা তো মুখে মুখে হয়ে যাওয়া উচিত, রুট যেমনই থাকুক। ইয়েস, আগের অঙ্কটা রাইট অ্যান্সার দিয়েছো শিল্পা, ঠিক আছে। রুট মানে রুটের ভিতরে যাই থাকুক, তোমার দেখার উপর নির্ভর করছে অঙ্কটি কি বলেছে। ঠিক আছে, তুমি যেভাবে দেখবে অঙ্কটাকে সেভাবে করতে হবে। তুমি যদি দেখো যে হ্যাঁ রুটের ভিতরে এত বড় সংখ্যা আছে, পালিয়ে যায়, তাহলে পালানোই হবে। কিন্তু যদি একটু মন দিয়ে দেখো, রুটের ভিতরে সংখ্যাগুলি সবই পূর্ণবর্গ সংখ্যা, তাই না? ইয়েস, অর্থাৎ এটা 14, এটা 5, এটা 25, 14 14 কেটে গেল, 11 11 কেটে গেল, 5 5 25, একদম রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে, একদম একদম রাইট। এটাই তো চাই। গুড, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। পড়ো, পড়ে বলো কত হবে। এ ও বি এর আয়ের অনুপাত 5:4, 5:4, ব্যয়ের অনুপাত 3:2। তারা উভয়েই 1600 টাকা সঞ্চয় করে। ঠিক আছে, দেখো সঞ্চয় মানে কি? আয় মাইনাস ব্যয়। দেখো আয় মাইনাস ব্যয় 2, এটাও 2, মানে দুজনেরই সঞ্চয় একই। তাহলে একই যখন গ্যাপ বেড়ে গেছে, তাহলে আমাদের পরিশ্রমটা অনেক কমে গেল। যদি একই গ্যাপ না হতো তাহলে আমাকে আরেকটু পরিশ্রম করতে হতো, সেটা অন্য কোনো অঙ্কতে দেখাবো। তাহলে এই যে সঞ্চয় মানে কি? দুজনেরই সঞ্চয় 2, এই 2 মানেই বলে দিয়েছে 1600। ওকে, তাহলে 1 মানে কত? 800। তোমাকে চেয়েছে কি এর আয় কত? এর আয় 5, তাহলে 1 যদি 800 হয় তাহলে 5 কত হবে? গুণিত 5, মানে 4000। বেশ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ইয়েস ইয়েস, ওই তো, সুন্দর সুন্দর, গুড। চলো নেক্সট, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অঙ্ক পড়ে গেছে, কি করবে? যদি cos অফ x প্লাস ওয়াই সমান হাফ এবং সাইন অফ x মাইনাস ওয়াই সমান 0, যেখানে x এবং y হলো সূক্ষ্মকোণ, xটা y এর থেকে বড় অথবা সমান হতে পারে, তাহলে x এবং y এর মান কত? দেখো হাফ, এটা cos অফ সামথিং সমান হাফ দিয়েছে, তো হাফ cos এর কত মান বলো দেখি? এটা তোমরা জানো, cos 60। তাহলে হাফের বদলে cos 60 লিখে তাহলে cosটা আমি বোথ সাইড তুলে নিলাম, তার মানে x প্লাস ওয়াই হয়ে গেল 60। ঠিক ওই রকম ভাবে আমরা ওইটা ভাববো, 0 মানে সাইন 0, তাহলে সাইন অফ x মাইনাস ওয়াই সমান সাইন 0, বোথ সাইড সাইনটা তুলে নাও, তার মানে আমাদের দাঁড়িয়ে গেল x মাইনাস ওয়াই সমান 0। আর এখান থেকে তোমার তো বার করার নিয়ম জানো, দুটোর যোগফল যদি দুটোর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড়টা মানে হচ্ছে দুটোর যোগফল বাই 2, ছোটটা
মানে হচ্ছে দুটোর বিয়োগফল বাই 2। এখানে 60 প্লাস 0, এখানে 60 মাইনাস 0, ব্যাপারটা কিন্তু একই দাঁড়িয়ে গেল, তাই না? তার মানে দুটো কোণই হয়ে গেল 30 ডিগ্রি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয় বোঝা গেল, ঠিক না? চলো নেক্সট অঙ্ক আমাদের দেখা যাক এবারে কি আছে। বেশ, কি বলছে দেখো, এটা 7 স্টার 5 মানে 7 স্টার 5 4 6 2 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এটা 9 দ্বারা বিভাজ্য রুল তুমি যদি জানো তাহলেই হয়ে যাবে। 9 দ্বারা কোন সংখ্যাকে বিভাজ্যর রুলটা কি ছিল, যে সংখ্যাটার ডিজিট গুলাকে যোগ করলে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখন দেখো এইটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে কোথায়, দেখো যোগ করে দাও, যোগ না করো 7 2 ব্যালেন্স 9 হয়ে গেল, 5 4 9 হয়ে গেল, তাহলে 6 আছে, 6 এর সঙ্গে আর কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? 3 মিনিমাম, ক্ষুদ্রতম বলেছে, 3 এর বেশিও হতে পারে, আমার ক্ষুদ্রতম 3 হলেই 6 প্লাস 3 হচ্ছে, তারপরে 9 দ্বারা ভাগ করে যাবে, তার মানে এই ক্ষুদ্রতম সংখ্যাটা যাবে 3, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ইয়েস ইয়েস, একদম রাইট অ্যান্সার দিচ্ছ সবাই, গুড। চলো নেক্সট অঙ্ক দেখো, এটা একটা অনেক বড় সড়ো অঙ্ক লেখা আছে, দেখো ট্রাই করো কি বলছে। একটি কাজ এ ও বি একসঙ্গে 18 দিনে শেষ করতে পারে, তাহলে শুরু করে লিখতে লিখতে শুরু করবে, এ ও বি 18 দিনে শুরু করে, ঠিক আছে, বি ও সি 24 দিনে শুরু করে, ওকে 24 দিনে শুরু করছে, এবং এ ও সি একসঙ্গে 36 দিনে শুরু করে, মানে 36 দিনে কাজ করে। তাহলে এখন যদি এটাকে আমি লসাগু করে দিই, দেখো 72 লসাগু এবং 18 দিয়ে ভাগ করলে, এগুলো তো রুল আছে জানো তো, 324 এগুলো করি করি চুলদাড়ি পেকে যাচ্ছে সবাইকার, করে করে করি করি, ঠিক আছে। তার মানে এ প্লাস বি দুজনে মিলে একটা কাজ একদিনে 4 ইউনিট করে, বি প্লাস সি একদিনে 3 ইউনিট করে, সি প্লাস এ একদিনে 2 ইউনিট করে। এখন যদি টোটাল যোগ করে দিই তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 4 3 7 2 9, আর 2টা ভাগ করে দিলাম, এই যে 2টা ছিল না, দুটো করে আছে না, যদি যোগ করে দিই 2a 2b 2c 2 ছিল, আর একে 4 3 7 2 9, 2টাকে ভাগ করে দিলাম একবারে, যত কম লিখবো তত সময় বাঁচবে আমার, ঠিক আছে। এবার আমাকে দেখো এ বি এবং সি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সেই কাজটি কতদিনে করতে পারে সেটা আমাকে বার করতে হবে। প্রথমে এ বার করা যাক, তাহলে এ কি করে পাবো এখান থেকে, যদি আমি বি প্লাস সি কে হাটিয়ে দিতে পারি তাহলে এ পেয়ে যাবো, অর্থাৎ এই যে বি প্লাস সি আছে, তার মানে এখান থেকে বি প্লাস সি মানে এইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এ পেয়ে যাব, অর্থাৎ 9-2 মাইনাস 3 মানে হয়ে গেল গিয়ে 3-2, তাহলে পুরো টোটাল কাজের পরিমাণ এটা। তাহলে এ এই 72 কাজকে করতে কতদিন সময় লাগাবে না, 72/3 2টাকে চালিয়ে দেবো উপরে, 3 24 72, তার মানে 24, আর এই নিচের 2টা যে গুণ হয়ে যাবে 48, তার মানে এ 48, ঠিক আছে। দেখো তার মানে এইটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, তাহলে এ পেয়ে গেলাম। এবারে যে কোনো একটা বার করলে আমি বুঝতে পেরে যাবো কোনটা হবে, তাই না? চলো বিটা বার করি এবারে, তাহলে আমি এখানে একটু মুছে দিই, ওকে এখানটা মুছে দিই, আমার স্ক্রিনটা ছোট তো, ব্যাস। এবারে বি যদি বার করি তার মানে এক সি কে হাঁটাতে হবে, তার মানে এখান থেকে বি পাবো যদি আমি 9-2 থেকে 2 হাটিয়ে দিই, কারণ এ সি কে মানে এইটা, তার মানে কি হচ্ছে 9-2 মাইনাস 2, তার মানে 5-2, তার মানে 72/5, তার মানে কত হচ্ছে, উপরে হচ্ছে 144/5, তার মানে নিশ্চয়ই এই 144টা হবে না, তাই না? তার মানে দেখো এইটাই হয়ে গেল অ্যান্সার, মানে সি আমাকে বার করতে হলো না, ঠিক না? বোঝা গেল নিশ্চয়ই, বেশ। চলো এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। দেখো এই অঙ্কটা কি বলছে, একটি দণ্ডের 1/10 অংশ লাল রঙের, 1/20 অংশ সাদা রঙের, 1/30 অংশ নীল রঙের, 1/40 অংশ কালো রঙের এবং বাকি অংশ সবুজ রঙের। যদি সবুজ অংশের দৈর্ঘ্য 4.75 হয় তাহলে সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো কিভাবে করবো এটা, সিম্পল ব্যাপার, পুরো দণ্ড যদি 1 হয় তাহলে দেখো প্রথম কি বলছে, 1/10 অংশ লাল রঙের, 1/20 অংশ সাদা রঙের,
1/30 অংশ নীল রঙের, 1/40 অংশ কালো রঙের, বাকি অংশ মানে 1 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশ এইটা হয়ে যাবে সবুজ রঙের। সেই সবুজ রংটা তোমার বলে দিচ্ছে এটা। তাহলে সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য কত, মানে 1 অংশ দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নাও তো দেখি। এটা দেখো আমার কত হচ্ছে, 120 লসা করছে, তাই না? 120, তার মানে 12, 6, 4, 3, 4 3 7 6 13 12 25, 1 মাইনাস 25/120, 5 5 25, 5 2 10, 24, হ্যাঁ 1924। এইটা হচ্ছে সবুজ অংশের দৈর্ঘ্য। সেটাই বলে দিয়েছে কোশ্চেনে আমাদের 4.75। তাহলে 19/24 অংশ মানে 4.75, 1 অংশ মানে কত হবে, এটা বাই 1924 মানে 19 গুণিত 24। কি করব, দশমিকটা তুলে নাও, দিয়ে এখানে একটা 100 গুণ করে দাও, ঠিক আছে? বেশ, এবার তুমি এখানে 4 6 24, 4 25 100, 25 19 হয়েছে, দেখো, আর 19 হচ্ছে কেটে গেল 6। তার মানে পুরো দণ্ডটার দৈর্ঘ্য হয়ে গেল 6 মিটার। অপশন বি ইজ দ্য রাইট অপশন, ঠিক আছে? বেশ, চলো। সুন্দর গান বাজছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। হ্যাঁ, অঙ্কের সঙ্গে গান কিন্তু ভালো কম্বিনেশন, তাই না? ইয়েস, রাইট অ্যান্সার দিয়েছো বি। চলো এই অঙ্কটা একটু দেখো। অঙ্ক করার লোকের সংখ্যা খুব কম। একটি চেয়ার 5% লোকসানে এবং একটি টেবিল 15% লাভে বিক্রয় করে দিয়ে এক ব্যক্তি সেটা 300 টাকা লাভ করে। চেয়ার ও টেবিল দুটোকে যদি 5% লাভে বিক্রি করে তাহলে 180 টাকা সে লাভ করতে পারত। টেবিলটির প্রকৃত মূল্য কত? বেশ, তো হয়ে যাক। টেবিল ধরে নাও টি, এটা বিক্রি করে 15% লাভে বিক্রি করছে, চেয়ারটা 5% ক্ষতিতে, ঠিক আছে? এইটা সমানই তোমার বলে দিচ্ছে 300 টাকা লাভ করেছে। দ্বিতীয় ক্ষেত্রে দুটাই 5% লাভ, তাহলে টি গুণিত 5% প্লাস সি গুণিত 5% সমান বলে দিচ্ছে 180 টাকা। তোমাকে চেয়েছে টেবিলের, তোমার চেয়ারটা কাটে দিলেই হবে, সিম্পলি যোগ করে দাও দিস। তাহলে 15 5 20, টেবিলের 20% যেটা সেটা হচ্ছে 480। তাহলে আমাকে 100% পেতে হবে না, কারণ একটা টেবিলকে আমরা 100%ই বলি। তাহলে 100% পেতে গেলে কি করতে হবে, 100% টেবিলের চাই, তাহলে 5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 4 20, 2000, 5 8 40, 2400। বেশ, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আশা করি বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখো। চলো এটা ট্রাই করো। 30-এর 3 সহস্রাংশের, 3 শতাংশের, 3 দশমাংশের 3 গুণের মান নির্ণয় করুন। এরকম লম্বা জোড়া অঙ্ক দিচ্ছে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই শিল্পা, ঠিক আছে? এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু পড়ে দেখো তাহলেই বুঝতে পারবে অঙ্কটার মধ্যে কিছু নেই। 30-এর 3 সহস্রাংশের, 3 শতাংশের, 3 দশমাংশের 3 গুণের মান নির্ণয় করো। তাহলে 30-এর সহস্রাংশ মানে 1000 দিয়ে 3 শতাংশের মানে 100, 3 দশমাংশের 3 10, 3 গুণের মান। ব্যাস, ভাষায় শুধু অঙ্কটা বলে দিচ্ছে, শুধু একটু ক্যালকুলেশন করতে হবে, তাই না? বেশ, 3 3 9, 3 3 9, 9 9 81, 3 1 3, 3 8 24, নিচে আছে 3 2 5টা শূন্য মানে 1 2 3 4 5। এটা তোমার উত্তর। কোথায় আছে এটা? আমাদের ডি তে আছে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো এরপর আমাদের নেক্সট অঙ্ক যাওয়া যাক। বোঝা গেল নিশ্চয়ই? রাইট, চলো। 1162-কে এ, বি এবং সি এর মধ্যে 35, 28, 20 অনুপাতে ভাগ করুন। বেশ, এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করলে এ, বি, সি কত কত পাবে সেটা কোনটা
বলো তো কি করতে পারো এটা? ঠিক আছে, আগের অঙ্কের অ্যান্সার ঠিক আছে। এই অঙ্কটা কি করবে শিল্পা জানো? 1162 টাকাকে এবিসির মধ্যে 35, 28, 20 অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে? দেখো একটা জিনিস দেখো, আমি তোমাকে বলছি একদম দেখে অঙ্কটা হয়ে যাবে, কিচ্ছু ক্যালকুলেশন করবো না। এই যে সিটাকে পাকড়াও করো, এখানে যে সি এর অ্যান্সারটা হবে না সেটা নিশ্চয়ই 20 গুণ হবে। 20 গুণ না, তার মানে 20 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে কোন সংখ্যাটা 20 দিয়ে ভাগ করছে, একমাত্র এই জায়গাটা আছে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাস, একদম সিম্পলি, আর কিচ্ছু করার দরকার নাই, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 13। রবি অজয়ের থেকে 50% বেশি টাকা রোজগার করে, অজয় মদনের থেকে 30% কম টাকা রোজগার করে, রবি মদনের থেকে কত শতাংশ বেশি টাকা রোজগার করে? তা তুমি মদনকে ধরো আগে। তাহলে মদনের যদি ইনকাম 100% হয় বা 100 টাকা হয়, কে করছে? অজয় মদনের থেকে 30% কম, মানে 70 হবে। তারপরে কে? রবি। রবি অজয়ের থেকে 50% বেশি, এর 50% মানে কত? 50% মানে গুণ করে দিলে 5 7 35 হচ্ছে, তাই না? তাহলে 35 মানে 105। বেশ, 105 হয়ে গেল। বেশ, এবারে কি বলছে? রবি মদনের থেকে কত শতাংশ বেশি টাকা রোজগার করে? দেখো মদন যদি 100 হয়, রবি 105 টাকা রোজগার করছে, তার মানে কি 105 টাকা বেশি, মানে 5%। তার মানে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হলো এই অংশের এই 13 আগের উত্তর। চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। ত্রিভুজ এবিসি এর দুটো কোণ দিচ্ছে এ আর বি, সেটা তৃতীয় কোণের সমান। তৃতীয় কোণের এ কোণ বি কোণের সমষ্টি তৃতীয় কোণটির সঙ্গে সমান। তৃতীয় কোণটির পরিমাণ নির্ণয় করো। এক কাজ বলো তো, আমাকে বলো যে দুটো কোণের সমষ্টি কখন তৃতীয় কোণের সমষ্টির সঙ্গে সমান হয়? সেটা কেবল তখনই সম্ভব যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। তার মানে একটা কোণ 90 ডিগ্রি হলে এইটা 45, 45, 90 হলে সমান হবে, এছাড়া আর কোনো গতি নেই। তার মানে এটাকে এ নিতে বলছে, এটাকে বি নিতে বলছে, এটা সি। এ আর বি কোণের সমষ্টি সি কোণের সমান, তাহলে তৃতীয় কোণটির পরিমাণ কত? 90 ডিগ্রি। তার মানে দুটো কোণের সমষ্টির সঙ্গে যদি আরেকটা কোণ সমান হবে তখনই, যদি ত্রিভুজটা তোমার সমকোণী ত্রিভুজ হয়। বেশ, তো চলো এই অঙ্কটা ট্রাই করে দেখো। একটা হোমরা চাপড়া অঙ্ক দিয়েছে, 2 স্কোয়ার গুণিত 3 এর কিউব গুণিত 5 গুণিত 7 স্কোয়ার, এটা একটা সংখ্যা। 2 এর কিউব গুণিত 3 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার গুণিত 7^4, এটা একটা সংখ্যা। 2 গুণিত 3 গুণিত 5 এর কিউব গুণিত 7 গুণিত 11, এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করতে বলছে। তো এগুলো দেখে দেখেই সম্ভব। লসাগু মানে কি, আমরা কিভাবে লসাগু করি? কমন গুলো তো নিই, আর যেগুলো এক্সট্রা পড়ে থাকে সেগুলোও নিই। তাহলে যদি আমি 2 এর পাওয়ার নিই, 2 এর সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে? দেখো 2 এর যদি কমন নিই, দেখো 2 স্কোয়ার 2 এর কিউব 2, 2 মানে কমন, তাহলে 2 হবে। কিন্তু বাকিগুলোও তো নিই, বাকি যেগুলো পড়ে থাকে, অর্থাৎ 2 এর সর্বোচ্চ পাওয়ার দেখো 2 এর কিউব। ওকে, তারপর দেখো 3, 3 এর সর্বোচ্চ পাওয়ার কত? 3 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3 এর কিউব, তার মানে 3 এর কিউব। তারপর আছে 5, 5 এর সর্বোচ্চ পাওয়ার 5 এর কিউব আছে, 5 এর কিউব। তারপর আছে 7, 7 এর সর্বোচ্চ পাওয়ার 7^4 দেখতে পাচ্ছি। তারপর আর কোন সংখ্যা আছে? হ্যাঁ, একটা 11 পড়ে আছে, 11। তারপরে এইটাই তো লসাগু। এটা কোথায় আছে? এটা তো অপশন ডি তে আছে। তার মানে ওই তিনটে সংখ্যার লসাগু হয়ে যাবে আমাদের 2 এর কিউব, 3 এর কিউব, 5 এর কিউব, 7^4 আর 11, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম রাইট অ্যান্সার দিয়েছো যারা ডি অ্যান্সার দিয়েছো। চলো 16 অঙ্কটা করো, কি বলছে দেখো। খুব ইন্টারেস্টিং অঙ্ক, মজার অঙ্ক। এগুলো কিন্তু এনটিপিসিতে পড়ে, যেটা সে দূরত্ব উচ্চতার অঙ্ক, হাইট এন্ড ডিস্টেন্স অঙ্ক, তাই না? হাইট এন্ড ডিস্টেন্স। এক ব্যক্তি পি বিন্দুতে দাঁড়িয়ে কোন স্তম্ভের শীর্ষবিন্দু এস এর দিকে দেখছিল। ধরো এই একটা আমাদের শীর্ষবিন্দু এস, এটা স্তম্ভ। তো এইখানে এক ব্যক্তি ছিল পি, সে দাঁড়িয়ে এস এর দিকে দেখছিল। ওকে, দেখলো। বেশ, 1 মিনিট দাঁড়াও। তারপর কি বললো? এবার ব্যক্তিটি স্তম্ভের দিকে 40√3 মিটার এগিয়ে গেল। তার মানে এইটা এগিয়ে গেল, দিয়ে কিউ বিন্দুতে এলো।
কিউ বিন্দু থেকে এস বিন্দুর উন্নতি কোণ এইটা বলে দিয়েছে তোমার 60 ডিগ্রি। যদি স্তম্ভের উচ্চতা 60 মিটার হয়, স্তম্ভের উচ্চতা 60 মিটার হয়, তবে পি থেকে এই যে এইটার, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো, এটা ঠেকে যাবে, হ্যাঁ, এই কোণটা চেয়েছে। বেশ, কি করে করব? তাহলে প্রথমে আমরা এইটা বার করব। তাহলে দেখো এস কিউ, এটা ও দিয়ে দাও, ও এস কিউ বা ও কিউ এস একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, tan 60 মানে হচ্ছে লম্ব মানে 60 বাই ভূমি মানে এই অংশটা, ঠিক আছে না, ও কিউ। ওকে, তার মানে ও কিউ মানে কত, 60 বাই tan 60 মানে আমরা জানি √3, তার মানে দেখো 20√3 হচ্ছে, তাই না? এটা করণীয় করলে 20√3 হচ্ছে, তার মানে এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম 20√3। বেশ, একটা গল্প শেষ। এবারে কি বলছে, এই অ্যাঙ্গেলটা চাই আমাদের, তাই না? এই অ্যাঙ্গেলটা চাই। তাহলে দেখো এখন আমি ওপিএস সব থেকে বড় ত্রিভুজটার কথা ভাবছি এখন। ওপিএস সব থেকে বড় ত্রিভুজটা, ওপিএস এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরে নিই, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরে নিই, তাহলে ট্যান থিটা লম্ব মানে 60 বাই ভূমি, ভূমি মানে পুরোটাই হয়ে যাচ্ছে 40√3, 20√3 মানে 60√3 মানে 1/√3 মানে tan 30 মান 1/√3। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ তোমার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে এনটিপিসিতে কিন্তু এই ধরনের অঙ্ক একটা বা দুটো থাকে, যারা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। বেশ, 17 পড়ে দেখো, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, এক ব্যক্তি কিছু সংখ্যক আপেল থেকে 1/3 আপেল প্রথম ক্রেতাকে বিক্রয় করে, অবশিষ্ট আপেলের 1/2 দ্বিতীয় ক্রেতাকে বিক্রয় করে, এরপর অবশিষ্ট আপেলের 1/3 থেকে 5টি বেশি আপেল তৃতীয় ক্রেতাকে বিক্রয় করে। এখন তার কাছে 3টি আপেল অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? এই অঙ্কটাকে তুমি কিভাবে সলভ করবে? এটা এই এত বড় পড়তে পড়তেই যেটা সময় লাগছে না, তার থেকে অনেক কম সময় অঙ্কটা করে দিবে। কিভাবে করবে, প্রথমে 3 2 3 গুণ করে নাও, 18। তার মানে তুমি ধরে নাও প্রথমে 18টি আপেল ছিল। প্রথমে কি করলো, 1/3 প্রথম ক্রেতাকে দিয়ে দিল, মানে কটা, 6টা দিয়ে দিল, থাকলো কটা, 12টা। সেটা আবার 1/2 দ্বিতীয় জনকে দিয়ে দিল, তার মানে আবার 6টা দিয়ে দিল, থাকলো কটা, 6টা। এর 1/3 মানে কটা, আর থাকলো কটা, 2টো। এর সঙ্গে 5টা বেশি আপেল দিয়ে তারপর 3টা আপেল থাকছে, তাহলে 5টা লাগিয়ে দাও, 2 মানে 8, তাহলে 1 মানে 4, তাই না? সরি 1 মিনিট। তার মানে 1/3 মানে 2, 2টা দিয়ে দিলাম না, 4টা রইলো, অবশিষ্ট রইলো 4টা। এই যে 2টা দিলাম, 5টা বেশি আপেল তৃতীয় ক্রেতাকে দিয়েছি, সেটা কিন্তু দিইনি, সেটা এর সঙ্গে রেখেছি, আমি শুধু 1/3 দিয়েছি। তার মানে 4টা যেটা বাকি রইলো সেটা এই 3 আর 5 8টার সঙ্গে সমান। তাহলে 1 মানে 2, 4 যদি 8 হয়, 1 মানে 2। তাহলে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল, আমি 18টা ধরেছিলাম, 1 ইউনিট মানে যদি 2 হয়, তাহলে 18 ইউনিট মানে 36 হয়ে গেল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু মুখে মুখে এইভাবেই করে নেবে, এরপর তুমি যা করতে যাও কিন্তু ক্যালকুলেশন অনেক বেড়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, একটা জিনিস কি, অ্যাকচুয়ালি 3 2 3 এর লসাগু হয়, সেটা আমাদের তোমার লসাগু বলতে কত হবে, 6 হবে, তাই না? কিন্তু 6 করলে এই যে 3 বার ভাগ হচ্ছে না, ওই জন্য হচ্ছে না, ওই জন্য আমি গুণ করে 18টা নিয়ে এলাম। তাহলে কি করলাম, 18-এর প্রথমে 1/3 দিয়ে দিল, অর্থাৎ 6 দিয়ে দিল, থাকলো 12। তার আবার হাফ অংশ দ্বিতীয় জনকে দিয়ে দিল, মানে 6 দিয়ে দিল, থাকলো 6। তার 1/3 মানে আমি 5টা এখন বেশি দিইনি, 5টা এখন অবশিষ্টের কাছে রেখে দিলাম, তার 1/3 দিয়ে দিলে মানে 2 দিয়ে দিল, থাকলো কত, 4। আর এদিকে 5 আর 3 8, 4 থাকলো, মানে এদিকে 8 থাকলো, 4 মানে 8, 1 মানে 2, 18 মানে 36। তাহলে প্রথমে 36টা আপেল নিয়েছিলাম। এই গল্প ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এই অঙ্কটা দেখো কি করবে। দেখো এই অঙ্কটা দেখো, আমরা সিম্পল ইন্টারেস্ট অন্যরকম করেছি, এটাও দেখো কিরকম একটা দিয়েছে।
ঠিক আছে, অনেক তো সিম্পল ইন্টারেস্ট করেছো তোমরা। এটা কি বলে দেখো, 5ই ফেব্রুয়ারি 2005 থেকে 18 এপ্রিল 2005 এই সময়কালে বার্ষিক 6.14% হারে 3,000 টাকা সরল সুদ হবে কত? ঝটাপট বার করো তো দেখি। আর একটা কি বলেছে, উভয় তারিখকে এন্ট্রি করতে বলছে, মানে 5ই ফেব্রুয়ারিটাও ধরতে বলছে, এদিকে 18ই এপ্রিল এটাকেও ধরতে বলছে। 5টা আর 18টা বাদ দেওয়া চলবে না। ঠিক আছে, তো কিভাবে করব? দেখো আমাদের 2005 তো লিপিয়ার নয়, নন লিপিয়ার, তার মানে 28 ডেজ। তার মানে কি 28 ডেজের মধ্যে 4টা দিন বাদ দিয়ে দাও, মানে রইল 23, 4 24টা রইল। 24 ডেজ হচ্ছে ফেব্রুয়ারিতে, মার্চ 31, তারপরে এপ্রিল 18 পর্যন্ত, মানে 8 কে 9 4 13, 3 7, 73 দিনের সুদ চেয়েছে তোমার। 73 দিনের সুদ চেয়েছে, সেটা কত বার করতে হবে। ঠিক আছে, কত টাকার? 3,000 টাকার। পি আর টি বাই 100, আর মানে 6 × 1 = 4, মানে 4 × 24 = 25, 25 4 বাই 100। টিটা কত? টিটা 73 দিনের, কিন্তু আমরা 73 দিনের হিসাব করি, বছর হিসাব করি, তার মানে 73 দিনকে আমরা বছর নিয়ে চলে গেলাম, বাস। এবারে ক্যালকুলেশন, তাহলেই তোমার উত্তর চলে আসবে ফটাফট করে। চলো ক্যালকুলেশন করো। তাহলে তুমি এক কাজ করো, 10 কেটে দিলাম। 73 মানে 5 × 15, 5 কেটে যাচ্ছে, তাই না? 5 × 5 = 25, আর এদিকে তোমার 4 × 7 = 28, 4 × 5 = 20। ওকে, ওহো হো, দাঁড়াও 1 মিনিট, একটু গোলমাল হয়ে গেছে, দাঁড়াও। এটা 100 হবে না, এটা বিআরটি বাই 100 হয়, ওই 100টা লিখতে গিয়ে গোলমাল, তার মানে দুটো শূন্য আমার কেটে যাবে। ঠিক আছে, এবার কাটার এসে একই রকম 5 5 × 5 = 25। ঠিক আছে, 2 × 2 = 4, 15 × 2 = 30, 75/2 মানে 37.5, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো ডেজে বলেছিল, ডেজটাকে আমরা ইয়ারে নিয়ে গিয়ে করে দিলাম, এইটা হচ্ছে লজিক, আর কিছু নেই অঙ্কটিতে। ঠিক আছে, যারা যারা বি দিয়েছো একদম রাইট অ্যান্সার দিয়েছো। চলো, এই অঙ্কটা তোমরা পারবে কিনা আমি জানি না, এইটা যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছো তারাই অঙ্কটা পারবে। রাইট অ্যান্সার দিয়েছো গোবিন্দবাবু। ঠিক আছে, এই অঙ্কটা যাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল তারা পারবে, না হলে আমার মনে হয় পারবে না। আমি একটু বলে দিই, দেখো কিভাবে করবে। এইটা প্রথমে আমরা সূত্রে ফেলবো, অনেকগুলো সূত্র এখানে ইউজ করব। সাইন সি প্লাস সাইন ডি মানে 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ এটা তোমার হবে 2 sin a প্লাস বি বাই 2 ইন্টু কস a মাইনাস বি বাই 2, এটা সমান a। এবারে cos c প্লাস cos d, 2 cos c প্লাস 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, অর্থাৎ 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু cos a মাইনাস বি বাই 2, এটা সমান বি দিয়েছে। ঠিক আছে, এবারে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কসটা কেটে যাবে, 2টা কেটে যাবে, সাইন বাই কস মানে তোমার দাঁড়িয়ে গেল গিয়ে tan a প্লাস বি বাই 2, আর এদিকে a কে আমি b দিয়ে ভাগ করেছি, তার মানে এখান থেকে এটা পেলাম। ওকে, এবার তোমাকে চেয়েছে কি cos অফ a প্লাস বি, এখানেও আমরা একটা সূত্র ইউজ করব, 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস বি বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a প্লাস বি বাই 2, আর tan a প্লাস বি বাই 2 মান তো আমরা দেখে গেছি, তার মানে এটা হয়ে যাবে তোমার 1 মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার 1 প্লাস a স্কোয়ার বাই বি স্কোয়ার, উপরে বি স্কোয়ার লসাগু করে নিচে বি স্কোয়ার লসাগু করে বি স্কোয়ারটাকে আমরা কাটিয়ে দিলাম, অর্থাৎ তোমার উত্তরটা কোথায় আছে যেন ডিতে, তাই না? তাহলে আমরা কি করলাম, এখানে একটা সূত্র ইউজ করলাম, sin a প্লাস sin b, সূত্র হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 ইন্টু cos of a মাইনাস b বাই 2, cos a প্লাস cos b সূত্র হচ্ছে 2 cos of a প্লাস b বাই 2 ইন্টু cos of a মাইনাস b বাই 2, আর শুধু cos of a প্লাস b মানে 1 মাইনাস tan স্কয়ার a প্লাস b বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস b বাই 2, বেশ এই সূত্রটা ইউজ করলাম, তার ফলে এই অঙ্কটা হয়ে গেল। যারা জানা ছিল না তারা জেনে নিলে, আর যারা জানলে তারা রিভাইজ হয়ে গেল। চলো এই অঙ্কটা দেখা যাক কি বলছে। দুই ব্যক্তি একই সঙ্গে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। একজনের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার
এবং অপরজনের গতিবেগ 7.5 কিলোমিটার/আওয়ার। পূর্ববর্তী জনের তুলনায় 1 ঘন্টা 4 মিনিট আগে গন্তব্যে পৌঁছায়, তাই না? তার মানে পূর্ববর্তী জনের তুলনায়, মানে পূর্ববর্তী জনের স্পিডটা কম আর কি, সোজা কথা, আগে পৌঁছায়। অতিক্রান্ত দূরত্ব পরিমাণ কত? তো অতিক্রান্ত দূরত্বকে ডি ধরে নাও। প্রথম জনের সময় কত লাগবে? দূরত্ব বাই বেগ। দ্বিতীয় জনের সময় কত লাগবে? দূরত্ব বাই বেগ। এটা আগে পৌঁছাচ্ছে, মানে 1 ঘন্টা 4 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে 64 মিনিট। এটাকে ঘন্টায় নিয়ে চলে আসা, ব্যাস। এইটি বলে দিয়েছে তোমাকে, এই কোশ্চেনটাই এটা বলে দিয়েছে। এবার তোমাকে ডি এর মান বার করতে হবে। তো বার করে নাও। তাহলে কি হবে? ডিটা আমি কমন নিলাম, এটা এখানে, এটা এখানে, মানে 7.5 মাইনাস 6/6 গুণিত 7.5। ওকে, আর এটা হবে 64/60। ঠিক আছে, তো 6 দশে 60। ওকে, আর উপরে কত হবে বলো দেখি? ডি ইন্টু 1.5 1.5/7.5 সমান 2। কত হবে? 32/5। ঠিক আছে, এখানে দশমিক দশমিক তুলে দিলাম। তার মানে ডি ইন্টু 15/75 মানে 5। ঠিক আছে, এই 5 কাটিয়ে দিলাম। তার মানে তোমার হয়ে গেল 32, অর্থাৎ 32 কিমি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। তাহলে যেটা বলেছে সেটা হলো এইটা, বাকিটা তোমার হাতে। শুধু এইটুকু আমার দরকার, তোমরা সবই জানো, এইটুকু আমাকে শুধু বোঝাতে বলো, আর কিচ্ছু না। চলো নেক্সট অঙ্ক। ঠিক আছে, আশা করি সবাই বোঝা গেল। দেখো এই অঙ্কটা পারো কিনা। আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্ত এমন ভাবে অবস্থিত যে তাদের কেন্দ্রগুলি একটি বর্গক্ষেত্র গঠন করে। বৃত্ত 4টির কেন্দ্রগুলির যুক্ত করে গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্ত 4টির স্পর্শ বিন্দুগুলি যুক্ত করে গঠিত রম্বসটির ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করুন। এই ছবিটা কিন্তু দেওয়া ছিল না, আমি নিজে বানিয়েছি। 4টা বৃত্ত এমন ভাবে আছে, ঠিক আছে, তাদের যদি কেন্দ্রগুলো নেওয়া হয়, কেন্দ্রগুলো যোগ করলে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল, আর যে জায়গায় টাচ করছে, দেখো এই জায়গায় টাচ করছে, বৃত্তটা এই জায়গায় টাচ করছে, এই জায়গায় টাচ করছে, এই জায়গায় টাচ করছে, এই টাচ বিন্দুগুলোকে যদি যোগ করি, ঠিক আছে, তাহলে দেখো আরেকটা রম্বস পাচ্ছি। সেই রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে অনুপাত চেয়েছি। মানে প্রথমে সেন্টার গুলো যোগ করেছি, টাচ পয়েন্ট গুলো যোগ করছি। দেখো এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, ব্যাস এইটা তোমার গল্প। ঠিক আছে, কি বলেছে? ব্যাসার্ধ আর, আরে বাস, ব্যাসার্ধ আর মানে এটা আর এটা আর, তার মানে এই যে বর্গক্ষেত্র সেন্টার গুলোকে যোগ করলে যে বর্গক্ষেত্র পাচ্ছি তার বাহু দৈর্ঘ্য কত? 2r। তার ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার, মানে 2r স্কয়ার। এর সঙ্গে অনুপাতটা চেয়েছে কার? না এই যে রম্বসটা, অর্থাৎ টাচিং পয়েন্ট গুলো যোগ করলে যে রম্বসটা পাবো তার। রম্বসের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের যোগ গুণফল। তাহলে রম্বসের কর্ণদ্বয় কোনটা হবে? এইটা আর এইটা। এইটা কর্ণদ্বয় মানেই তো এইটা, তাহলে এটাও 2r, এটাও 2r, মানে হাফ ইন্টু 2r ইন্টু 2r। তাহলে এই 2r স্কয়ার 2r এ 2r কেটে গেল, 2 দিয়ে যদি গুণ করে দিই 2:1। এই হলো তোমার গল্প। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল, ক্লিয়ার। চলো এবার নেক্সট অঙ্ক যাওয়া যাক। বেশ, 22 কি বলছে দেখো, পড়ে দেখো অঙ্কটা কি বলছে। যথাক্রমে 7:2 এবং 7:11 অনুপাতে সোনা ও তামা মিশিয়ে দুটি সংকর ধাতু এ ও বি তৈরি করা হয়েছে। এবার এই দুই সংকর থেকে সমপরিমাণ ধাতু একসঙ্গে গলিয়ে একটি তৃতীয় সংকর সি তৈরি করা হয়েছে। সেই সি সংকরটিতে তামার পরিমাণ যদি 10 কেজি হয় তাহলে সোনার পরিমাণ কত?
দেখো প্রথমটাতে আছে 7:2, তারপরে আছে 7:11। তাহলে এটাতে সোনা আর তামার পরিমাণ 9 আছে, এটাতে 18 আছে। তা তোমাকে নিতে বলেছে সম পরিমাণ ধাতু গলিয়ে, তাহলে এটাকে সম পরিমাণ করে নেবো। তাহলে এটাই টোটালটা 18 ইউনিট আছে, এটা 9 ইউনিট, তার মানে এখানে আমরা 2 গুণ করে দিলাম। তার মানে কি হলো বলো তো, এখন এই 7-এর বদলে হয়ে গেল 14 আর 2-এর বদলে হয়ে গেল 4। তার টোটাল কত হয়ে গেল 14 7 21 আর 11 4 15। তাহলে সম পরিমাণ নিলাম, একটা নতুন সংকর পেয়ে গেলাম। এটা ছিল এ, এটা ছিল বি, এটা সি হয়ে গেল। এটা একটু কাটাকাটি যাচ্ছে, দেখো 3 7 21 3 5 15, মানে এইটা হয়ে গেল এখন সি। ঠিক আছে, এইটা দেখো সোনা, এইটা দেখো তামা। সিতে তামার পরিমাণ মানে এই যে 5, এইটাই বলে দিয়েছে 10 কেজি, কারণ এই যে বলে দিয়েছে তামার পরিমাণ। তাহলে 5 যদি 10 কেজি হয়, 1 মানে হয়ে গেল 2 কেজি। তাহলে সোনার পরিমাণ কত? সোনার পরিমাণ 7। তাহলে 1 যদি 2 কেজি হয়, তাহলে সোনা হয়ে যাবে 7 দুগুণে 14 কেজি। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে এই অঙ্কটিকে টুক করে সলভ করে নিতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। বেশ, এই ধরনের অঙ্ক তো তুমি হামেশাই পাবে। প্রায় সময় দেখেছো 17^200 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 17^200 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তো কিভাবে করবে বলো দেখি, এটা কত হতে পারে? 17^200 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? মুখস্থ সিস্টেম তো বলো, মুখস্থ সিস্টেম কোনটা হয় বলো শুনি। তাহলে 17^200 মানে কি? 17^200 মানে হচ্ছে 17কে আমি কি লিখতে পারি? 18 - 1 200। ঠিক আছে, আর 17কে কি লিখতে মানে 18 তো আছে, তো এটা যদি জোড় হয়ে যায় না, তাহলে তোমার ওটা 1 ভাগশেষ হয়ে যাবে। কি করে পেলাম, তাই না? তাহলে এইটা পাওয়ার একটা উপায় হচ্ছে, দেখবে এটা হচ্ছে ধরো 18 - 1 2 100। 18 তো 2 100 200 লিখতে পারি। এটাকে a - b হোল স্কয়ার সূত্র পেলো, a স্কয়ার 18 স্কয়ার, 18 স্কয়ারকে তো 18 দিয়ে ভাগ করে যাবে। 2ab 2 × 18 × 1, ওই যে 2 × 18 × 1 ওটাকে 18 দিয়ে ভাগ করে যাবে, প্লাস 1 1কে 18 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। কারণ এটা তাহলে আমি জোর থাকলে এইভাবে তোমাকে হিসাবটা করে নিতে হবে। ঠিক আছে, ওকে, রাইট অ্যান্সার। কোন বৃত্তের ব্যাসার্ধ 15% হ্রাস করা হলে তার ক্ষেত্রফল হ্রাস পাবে, সেটা কি করবে? এই ধরনের অঙ্ক তোমরা জানো, সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, এইটা আমাদের সূত্র। ওকে, তার মানে হ্রাস পাচ্ছে, মানে দুটোই মাইনাস নিয়ে নেবো। তাহলে -15 প্লাস -15 ডিভাইডেড বাই 100। তাহলে -15 মানে -30, এখানে প্লাস হয়ে গেল। আর তোমার এখানে হয়ে যাবে কত? 15 15 225 মানে 2.25, মানে হচ্ছে 75 3 27.75%। অর্থাৎ অপশন সি ক্ষেত্রফল হ্রাস পাবে। এই যে মাইনাস চলেছে, তার মানে হ্রাস পাবে, আমি বলতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই এর লসাগু 319 হলে 2x - 5y এর মান কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু মানে মৌলিক সংখ্যাগুলোর গুণফলের সঙ্গে সমান, এটা আমরা জানি। তার মানে এক্স ওয়াই সমান 319। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি ভাঙি, তাহলে 11 দিয়ে যদি ভাঙি, 11কে 11 11 দুগুণে 22 9 31 9 11 99, মানে একটা সংখ্যা 11 একটা সংখ্যা 29। ঠিক আছে, এবার দেখো এক্সটা বড়, এখানে বলে দিচ্ছে, তার মানে এটা এক্স নেবো, এটা ওয়াই নেব। এবার তুমি এখানে বসে দাও, 2x মানে 29 দুগুণে 58, 5y 5 11 55 বিয়োগ 3, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 2700 এমন ভাবে দুটি অংশে ভাগ করে ধার নেওয়া হয়েছে যে 15% হারে একটি অংশের 4 বছরের সরল সুদের পরিমাণ 10% হারে দ্বিতীয় অংশের 6 বছরের সরল সুদের পরিমাণের সমান হয়। তার মানে দেখো 15% হারে যেটা 4 বছরের সঙ্গে সরল সুদ হচ্ছে তোমার 60, 4 15 60, আবার 10% হারে সেটাও 60। তার মানে কি দুজনের যে ভাগের অনুপাতটা সেটা সমান, মানে এইটাকে যে অনুপাতে দুটোকে ভাগ করেছে সেই দুটো সেম, এটাও 60 এটা 60, মানে 1:1, তাই না? তাহলে 15% হারে
কি করে পাবো? 2 দিয়ে ভাগ করে দাও, কারণ ডবল তো, সেম টু সেম। তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1326, 1350, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, আজকে এই পর্যন্ত ছিল। আশা করি অঙ্কের সেট ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানাও এর তোমরা কি ধরনের পরীক্ষা দিচ্ছ, কি ধরনের পরীক্ষা সেট চাই, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে তারাও এখান থেকে বসে প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে, চলো আবার শনিবার দেখা হচ্ছে ঠিক 8 PM তে। টাটা।